হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রেজোনেন্স। তোমাদের আমি পি ব্লকের কন্টিনিউশন করছিলাম। পি ব্লক বলতে আমি অলরেডি তোমাদের কি বলেছিলাম বলো তো? পি ব্লক থেকে টোটাল 8 নাম্বারের কোশ্চেন হয়, যেখান থেকে 5 নাম্বারে থাকে একটি কোশ্চেন, 2 নাম্বারে থাকে একটি কোশ্চেন এবং থাকে একটা এমসিকিউ। তাহলে 5 2 এ 7, 7 একে 8। আচ্ছা, আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে SC38 পি ব্লক। আচ্ছা, আরেকটা কথা, আমি সম্ভবত আজ থেকে তোমাদের সাজেশন দিব বলেছিলাম, তবে সাজেশনটা আমি ভাবছি একটু ডিলে করবো। ডিলে বলতে খুব একটা বেশি দেরি হবে না, ওই ধরে নাও পরশুর দিকে আমি সম্ভবত ওই তোমাদের সাজেশন পেজগুলো আমি করিয়ে দেবো, বা আমি আমার সাজেশন পেজগুলো সব তোমাদেরকে দিয়ে দেবো। কি বললাম, বুঝতে পেরেছ? এত টেনশন নেওয়ার দরকার নেই, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে চলো শুরু করা যাক। আজকে যে কোশ্চেন সেটা হচ্ছে পি ব্লক SC38 থেকে। ফার্স্ট কোশ্চেন যেটা দিয়েছে 2 নম্বরের যে কোশ্চেন থাকে না, 2 নম্বরের দুটি কোশ্চেন থাকে, যেখান থেকে শুধুমাত্র একটি কোশ্চেন করতে হয় আমাদেরকে। ঠিক আছে, এবার দেখো কি বলেছে, 3-এর সি। আর 2 নম্বরের কোশ্চেনগুলো 3-এর দাগে পেয়ে যাবে, আর 5 নম্বরের কোশ্চেনগুলো 5-এর দাগে পেয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। কি বলেছে দেখো, যে ফার্স্ট যে কোশ্চেন আমাদের বলছে XeO3 অণুর Xe এর বা জেননের সংকরায়ন অবস্থা ও গঠন কিরূপ। আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো আমি অলরেডি তোমাদের আগের ক্লাসে বলেওছিলাম। কিছু নেই, কি করব দেখবে, জাস্ট আমি কিভাবে করছি দেখো। কি করব, প্রথমে আমাকে জেননটাকে ড্র করব, Xe, তাই তো। আচ্ছা, জেননের বাইরে কয়টা ইলেকট্রন বলো তো? আউটার মোস্ট ইলেকট্রন কটা? 8টা ইলেকট্রন, যেহেতু নিষ্ক্রিয় পরিবার, তাহলে কতগুলো? 1টা 2টো 3টা 4টা 5টা 6টা 7টা 8টা হয়েছে। আচ্ছা, কটা অক্সিজেন আছে? 3টা অক্সিজেন। প্রতিটা অক্সিজেন কত করে বন্ড করে? 2টো করে বন্ড। তাহলে এখানে অক্সিজেন লিখে মেলো, অক্সিজেন দিয়ে এখানে কি ডাবল বন্ড করে দাও, হয়েছে, একটা অক্সিজেন হয়ে গেল। তারপরে এখানে একটা অক্সিজেন করো, এখানে কি ডাবল বন্ড করে দাও। আবার এখানে একটা অক্সিজেন ড্র করো, তার সঙ্গেও ডাবল বন্ড করে দাও। কি বললাম, বুঝতে পেরেছো? এবার এদের কিন্তু আমি কি বললাম, গঠন পেয়ে গেছি। এবার কি সংকরণ বের করব। আচ্ছা, সংকরণ বের করানোর সবচেয়ে যেটা বেটার প্রসেস, সেটা কি বলেছিলাম, যখন স্ট্রাকচার দেওয়া থাকবে কোন একটা কম্পাউন্ডের, তখন কি বের করবো? SN মানে কি বলছে, স্টেরিক নাম্বার। আর স্টেরিক নাম্বার মানে কি বলেছিলাম, কেন্দ্রীয় পরমাণুর সিগমা বন্ড, মানে কি বলেছে, নাম্বার অফ সিগমা বন্ড প্লাস কি নাম্বার অফ লোন পেয়ার, বা যাকে বলছে কি বলতো, নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, মানে এ কারুর সঙ্গ দেয়নি। এবার দেখো জেননের কতগুলো সিগমা আছে দেখো। আচ্ছা, এটা ডাবল বন্ড। ডাবল বন্ড বলতে কি, একটা থাকবে সিগমা আর একটা কি থাকবে, পাই। এরও কি একটা সিগমা একটা পাই, এরও একটা সিগমা একটা পাই। আর মনে রাখবে, সিগমা বন্ড সবসময় যেন একটাই হয়, আর পাই বন্ড কি হয়, ম্যাক্সিমাম পাই বন্ড দুটো হয়। ঠিক আছে, এবার দেখো এখানে ডাবল বন্ড দেখতে পাচ্ছি, তাহলে সিগমা তো একটা বেশি হয় না, তাহলে এখানে কি একটা সিগমা একটা পাই। যদি ট্রিপল বন্ড থাকতো তাহলে কি বলতাম বলো তো, একটা সিগমা দুটো পাই। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এবার দেখো কাউন্টিং করো কতগুলো আছে। কতগুলো আছে দেখো, একটা সিগমা, দুটো সিগমা, 3টা সিগমা। তাহলে সিগমা কত পাচ্ছি, 3 সিগমা বন্ড। আচ্ছা, আর এলপি কত পাচ্ছি দেখো, একটা এলপি। তাহলে এলপি কতগুলো পাচ্ছি, একটা এলপি। তাহলে টোটাল সংখ্যা কত হলো, 3 থেকে 4। আর 4 হলে কি হয় বলো তো, sp3, তাই না? আর sp3 হওয়া মানে কি বলবো, ওকে ওকে আমরা বলবো টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। মানে এই জিওমেট্রি কেমন হবে, জিওমেট্রি হবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়। কিন্তু এখানে কি জানতে চাইছে বলতো, গঠন। আর গঠনে কখনোই আমরা এলপিটাকে প্রায়োরিটি দিব না, এলপিটাকে আমরা হাঁটিয়ে দিব। মানে কি, মানে কি দেখতে কেমন হবে দেখো, এটা NH3 এর মতো মডেল পাবো, মানে কি পিরামিডাল, তাই না? তাহলে স্ট্রাকচার কেমন হবে, স্ট্রাকচার হবে, এর শেপ বা গঠন কেমন হবে, এটা দেখতে কেমন হবে, এর গঠন বা শেপ কেমন হবে, পিরামিডাল, বা যাকে বলছে কি পিরামিডিও, পিরামিডাল বা যাকে বলছে কি পিরামিডিও। নিচেটা পিরামিডের ফর্মটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, যদি জিওমেট্রি বলতো তখন বলতাম কি টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, কিন্তু কি জানতে চাইছে বলতো, গঠন, জ্যামিতিক আকার তো আমাদের জানতে চাইনি। আচ্ছা, ভালো কথা। নেক্সট কোশ্চেন কি বলেছে, আচ্ছা নেক্সট কোশ্চেন অথবার কোশ্চেনটা কি বলেছে দেখো, অথবার কোশ্চেনটা আমাদের কি বলেছে দেখো।
অথবা কোশ্চেন কি বলেছে, বলছে পিসেল 5 আছে, এই কোশ্চেনের স্টার লাগাতো, এই দুটো কোশ্চেনের স্টার লাগাতো, কারণ এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, পিসেল 5 এর 5টি পিসেল বন্ধন সমতুল্য নয় কেন, তা ব্যাখ্যা করো। আচ্ছা, কিছু নেই। আচ্ছা, পিসেল এর গঠন কেমন গো, মাঝখানে থাকবে পি, ঠিক আছে, তিনটি কোণে থাকবে কি, তিনটা সিএল, সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তিনটা সিএল, এবং কি থাকবে, অ্যাবাভ বিলোতে কি থাকবে, অ্যাবাভ বিলোতে কি থাকবে বলতে, অ্যাবাভ বিলোতে থাকবে সিএল। ক্লিয়ার গো, বোঝা গেল। আচ্ছা, একে দেখতে কেমন, আচ্ছা স্টেরিং নাম্বার বের করো, ফসফরাস পেন্টাক্লোরাইড স্টেরিং নাম্বার কত হবে বলো, কত হলো সিগমা, একটা দুটো তিনটা, আর এখানে চারটা, এখানে পাঁচটা, তাহলে টোটাল কত হচ্ছে 5। স্টেরিং নাম্বার 5 হলে কি হবে, এস P3D, মানে কেমন দেখো, একটা এস, তাই না, তিনটা পি আর একটা ডি, দেখো 3 একে 4, 4 একে 5 মিলেছে। আর এর গঠন কেমন হবে বলতো, যেহেতু এখানে এলপি নেই মানে কেন্দ্রীয় পরমাণু, তাহলে কি বলবো, টি বি পি, মানে কি বলছে, ট্রাইগোনাল বাই পিরামিডাল, বা বাংলায় কি বলবে, ত্রিকোণীয় দ্বি পিরামিডীয়। আচ্ছা, এবার দেখো এই যে গ্রিন গুলো দেখতে পাচ্ছ না, এই গ্রিন গুলোকে কি বলবো, এই যে গ্রিন গুলো যে অ্যাক্সিস গুলো আছে এগুলো কি বলবো, এগুলো বলছে ইকুইটোরিয়াল, কি বললাম, ইকুইটোরিয়াল বন্ড, ঠিক আছে, বা ইকুইটোরিয়াল পি সিএল বন্ড, এটাও ক্লিয়ার। আচ্ছা, এবং দেখো যেটা এই যে অ্যাক্সিস গুলো আছে না, এই যে হোয়াইট কালার, এগুলো কি বলবো, এগুলো হচ্ছে কি অ্যাক্সিয়াল, কি বলবো, অ্যাক্সিয়াল পি সিএল বন্ড। এবার দেখো এখানে দুটো আছে অ্যাক্সিয়াল বন্ড আর তিনটা আছে কি বলতো, ইকুইটোরিয়াল বন্ড, দুটোর মধ্যে বন্ধন দৈর্ঘ্য কিন্তু সমান নয়, মানে অ্যাক্সিয়াল ইকুইটোরিয়ালের কিন্তু বন্ধন পার্থক্য, মানে বন্ধন দৈর্ঘ্যের পার্থক্য থাকে। এটা কত হয়, এটা হয় অ্যাপ্রক্স 240 পিকোমিটার, মানে অ্যাক্সিয়ালটা, আর ইকুইটোরিয়ালটা কত হয় 202 পিকোমিটার। নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সেই কারণবশত কিন্তু এখানে অ্যাক্সিসগুলোর মধ্যে এতটা ডিফারেন্স দেখা যাচ্ছে। এবার এখানে জিনিসটা বুঝবে, এই যে গ্রিন ডটের লাইনগুলো বললাম না, গ্রিনগুলো আমি কি বললাম বলতো, গ্রিনগুলো বললাম আমি ইকুইটোরিয়াল, আর হোয়াইটটা কি বললাম, এই কোণ যে আছে হোয়াইটটা কি বললাম অ্যাক্সিয়াল। এবার কি হচ্ছে দেখো, এইখানে যে একটা বন্ধন মানে কতগুলো ইলেকট্রন হলো, দুটো ইলেকট্রন। এবার এখানে ব্যাপারটা ভালো করে বুঝবে, বলছে কি অ্যাক্সিয়ালের যে তিনটা বন্ড আছে না, এই তিনটা বন্ড কিন্তু ইকুইটোরিয়ালের দুটো বন্ডকে কি করবে, রিপালশন করবে। তবে রিপালশন এখানে কার দ্বারা হবে, ইলেকট্রন দ্বারা, মানে কি, মানে হচ্ছে ইকুইটোরিয়ালের 6টা ইলেকট্রন, অ্যাক্সিয়ালের দুটো ইলেকট্রন কি করবে, রিপালশন করবে। তাহলে এখানে রিপালশনটা কোথায় বেশি কার্যকরী হবে বলতো, মানে এখানে ইকুইটোরিয়াল বন্ডগুলো বেশি রিপালশন করবে বা বেশি বিকর্ষণ সৃষ্টি করবে কোথায়, অ্যাক্সিয়ালে, তাই না, বা অ্যাক্সিয়াল বন্ডগুলো বেশি পরিমাণ বিকর্ষণ বল কি হবে বলতো, অনুভব করবে। তার জন্য কি হবে, অ্যাক্সিয়ালগুলো কি হবে, একটু ইলংগেশন হয়ে যাবে, আর ইকুইটোরিয়ালগুলো কি হবে বলতো, শর্টার হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হতে পেরেছো। তুমি এটা গুছিয়ে যদি লিখতে পারো কি, যে অ্যাক্সিয়াল বন্ডগুলো ইকুইটোরিয়াল যে বন্ডগুলো আছে না, তাদের ইলেকট্রন দ্বারা বেশি পরিমাণ বিকর্ষিত হয়। ফলস্বরূপ কি হয়, অ্যাক্সিয়ালগুলো হয় ইলংগেশন বা দৈর্ঘ্য বেড়ে যায়, আর ইকুইটোরিয়ালে যেহেতু বিকর্ষণ বলটা বা বিকর্ষণটা তেমন একটা প্রভাব ফেলতে পারে না, তার জন্য কি হচ্ছে বলতো, তার জন্য এটা হচ্ছে কি শর্টার। আশা করি এটা গুছিয়ে লিখতে পারবে। ইভেন এখানে আরেকটা কথা বলে দেই, এখানে প্রতিটা বন্ধন যে কোণ সেগুলো সব সমান নয়, মানে কি, এই যে অ্যাক্সিয়াল মানে এটা এই যে বন্ডটা, এটা কত ডিগ্রি বলতো, এটা হচ্ছে 180 ডিগ্রি। ইভেন দেখো অ্যাঙ্গেল ইকুইটোরিয়াল এদের বন্ড কত হয় বলতো, 120, আর অ্যাঙ্গেল অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল কত হয় বলতো, এটা হবে 90 ডিগ্রি। মানে স্ট্রাকচার। নেক্সট কোশ্চেন কি বলেছে, 5 নম্বরের যে কোশ্চেনগুলো 5 থেকে তোমরা পেয়ে যাবে। 5-এর বি র্যাকেটটা কি বলেছে, পারদপূর্ণ একটি কাঁচের নলের মধ্যে ওজন গ্যাস চালনা করলে কি ঘটবে। আচ্ছা, এই কোশ্চেনটাকে না অন্যভাবে বলা যায়, কি বলবে, ট্রেলিং অফ মার্কারি কি, মানে এই একের দাগের কোশ্চেনটা যা, সেই কোশ্চেনটাকে আমি অন্যভাবে বলতে পারি ট্রেলিং অফ মার্কারি কি। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় খুব বেশি। তাহলে চলো এখানে দেখা যাক কি বলছে। ফার্স্টে যে কোশ্চেনের অ্যান্সার হবে, আচ্ছা, পারদপূর্ণ একটি পরীক্ষা নল, মানে টেস্ট নিতে পারো, তার সঙ্গে কি দিয়েছে, তার সঙ্গে দিয়েছে ওজন, মানে O3। এবার এটা বিক্রিয়া করলে কি হবে, বিক্রিয়া করলে যেটা উৎপন্ন হবে আমাদের Ag2O, এর সঙ্গে কি বলতো, O2, তাই তো। আচ্ছা, এখানে 2 গুণ করো, দিলে কি হবে, ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এটা কি পারদ, মানে হচ্ছে মার্কারি, এটা হচ্ছে ওজন। এটা বিক্রিয়া করলে কি হবে, এটা হচ্ছে মার্কিউরাস অক্সাইড উৎপন্ন হবে এবং সঙ্গে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে।
এবার দেখো মার্কারি কি বলতো একটা ধাতু, ধাতু বলতে কি মানে যেগুলো হচ্ছে কি, যেগুলো শাইনি ইন নেচার হবে, মানে যেগুলো চকচক হয়, তাই না? এবং যেহেতু তরল তাহলে কি হবে, এটা গড়িয়ে যাওয়া বা যাকে বলছে কি এটা গতিশীলতার একটা প্রবণতা থাকে পারদে। এবার যখনই পারদের মধ্যে যখন ওজোন গ্যাসকে যখন চালানো করে দেবো তখন কি হবে, এর যে শাইনিনেস বা যাকে তোমরা বলতে পারো যে চকচক যে ভাবটা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবং সঙ্গে এদের কি হবে বলতো, এদের অ্যাকচুয়াল গতিশীলতা বা মোবিলিটি সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তাহলে এই যে পুরো ঘটনা একে কি বলবো, ট্রেলিং অফ মার্কারি, বা তুমি এটাকে বলতে পারো যে কোনো একটা মিডিয়ামের মধ্যে বা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে যদি ওজন থাকে তাহলে ওজনকে শনাক্তকরণ করার কিন্তু পরীক্ষাও কিন্তু এটা বলতে পারে। কি বলা বুঝতে পেরেছো? জাস্ট এইটুকু কথা বললেই তোমরা এখানে 2 নম্বর পেয়ে যাবে। এই কোশ্চেন কিন্তু লিখতে হবে। আর এই কম্পাউন্ডটা কি বললাম, মার্কিউরাস অক্সাইড। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে আচ্ছা এটা ঠিক করবে, এটা হচ্ছে NO2, হ্যাঁ এটা হচ্ছে NO2। NO2 ডাইমার গঠন করে কেন? আচ্ছা ভালো কথা, তাহলে 2 নম্বর অ্যানসারটা করা যাক। বলছে NO2 ডাইমার গঠন করে, মানে কি দুটো NO2 মিলে কি হবে, একটা N2O4 গঠন করতে পারে। বা তোমাকে বলতে পারে কি, বলছে NO2 হচ্ছে প্যারাম্যাগনেটিক, এইভাবে কোশ্চেন দিতে পারে। NO2 হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক এবং কি বলো, এবং এটা কি হচ্ছে, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, কেন সেটাও কোশ্চেন হতে পারে। কি বলো বুঝতে পেরেছো? দুটো কিন্তু কোশ্চেন দিতে পারে। এবার চলো দেখা যাক কি বলছে, ভালো করে জিনিসটা বোঝো। আমি এটা একটু ছোট করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এবার NO2 এর ভিতরে চলে যায়। দেখো NO2 যদি আমরা বন্ডিং স্ট্রাকচার যদি দেখি, তাহলে নাইট্রোজেনের বাড়ি পাওয়া কটা ইলেকট্রন বলো, 5টা ইলেকট্রন, তাই তো? তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা। আচ্ছা অক্সিজেনের বাড়ি পাওয়া কটা ইলেকট্রন আছে বলো তো, 6টা। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা। এখানে অক্সিজেন দিয়ে দাও, 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, হয়ে গেছে। এবার দেখো এদের মধ্যে কি বন্ড হবে, সমযোজী বন্ধন, তাই তো? কেমন দেখো এটার মধ্যে কি হলো, সমযোজী বন্ধন হয়ে গেল, তাই তো? আচ্ছা এখানে কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝবে, এখানে একটু ব্যাপারটা বোঝার আছে। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন হয়ে গেল নাইট্রোজেনের সঙ্গে শেয়ারিং এ, 1টা 2টো 3 4 5 6 7, এটা কিন্তু আছে এখনো বন্ডিং করেনি। যদি এর সাথে যদি ডাবল বন্ড যদি করতে, ভালো করে যদি ডাবল বন্ড যদি করতে, তাহলে এখন কটা ইলেকট্রন হতো, 1টা ইলেকট্রন 2টো 3 4 5 6 7 8 9, 9টা ইলেকট্রন সম্ভব না, তাই না? অক্টেট থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু পাই বন্ডটা কিন্তু এখানে জেনারেশন হবে না। আলটিমেট আমাদের কি দেখতে হবে, দেখো ভালো করে বোঝো, মানে এখানে যে বন্ডটা হবে সেটা হবে কি অসমযোজী বন্ধন, বা যাকে বলছে কোঅর্ডিনেট বন্ড, তাই না? মানে এখানে থাকবে একটা ডোনর, এই থাকবে কি অ্যাকসেপ্টর, বুঝতে পারলে? এবার দেখো এবার ইলেকট্রন করা হলো 1 2 3 4 5 6 7, তাহলে এখানে কটা ইলেকট্রন, 7টা ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা কি বলতো, এটা হচ্ছে আনপেয়ার ইলেকট্রন, বা যাকে বলছে কি বলতো অযুগ্ম ইলেকট্রন। ক্লিয়ার এটুকু? আচ্ছা সিমিলারলি দেখো আরেকটা যদি তুমি NO2 যদি ড্র করো, তাহলে এরও স্ট্রাকচার সেম হবে, তাই না? ইলেকট্রন থাকবে। এবার ব্যাপারটা দেখো, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, এখানে একটা অযুগ্ম ইলেকট্রন, আর এই দুটো কম্পাউন্ড কিন্তু কি বলতো NO2 এবং NO2 এটা কি হাইলি আনস্টেবল। এরা কি করবে, এরা শেয়ারিং ইলেকট্রন চলে আসে। যদি শেয়ারিং যদি আসে এদের মধ্যে কি হবে, একটা বন্ড হয়ে যাবে, তাই না? দিলে কি গঠিত হবে, দিলে যেটা গঠিত হবে, যেটা আমরা পাবো দেখো পুরো সেম, তাই না? পুরো সেম, জাস্ট এখানে বন্ডিংটা করে দাও, তাহলে এটা কি হবে, এটা হবে N2, মানে দুটো নাইট্রোজেন সঙ্গে 4টা অক্সিজেন, N2O4 ডাইমার গঠন হয়ে গেল। আর এখানে যে মানে সিঙ্গেল করে ইলেকট্রন ছিল, এটা কি পেয়ার আপ হয়ে গেল, মানে কি হচ্ছে ডায়াম্যাগনেটিক হয়ে গেল। মানে এদের ম্যাগনেটিক প্রপার্টি খুব বেশি, এদের ম্যাগনেটিক প্রপার্টি নেই। কি বললাম বুঝতে পেরেছো? এবার কি বলবে, এটা কিন্তু এই যে N2O4 এই যে ডাইমার গঠন করে, এটা কিন্তু লোয়ার টেম্পারেচারে বা নিম্ন উষ্ণতায়, উষ্ণতা যদি বাড়িয়ে দাও তাহলে এটা কিন্তু এক্সিস্ট করবে না, এটা কিন্তু আবার পুনরায় কি হবে, NO2 তে চলে যাবে। আশা করি এটুকু কোশ্চেন ক্লিয়ার হতে পেরেছো। মোদ্দা কথা তোমরা কি বলবে, যে NO2 যেহেতু অযুগ্ম ইলেকট্রন থাকে সেহেতু কি করে, দুটো NO2 পাশাপাশি আসার ফলে দুটো ইলেকট্রন পেয়ার আপ হয়ে যায়, এর ফলে কি হয় স্টেবল কম্পাউন্ড N2O4, যেটা হচ্ছে কি NO2 ডায়ামার। কি বললাম বুঝতে পেরেছো? এই কথা গুছিয়ে লিখে দেবে। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলছে H3PO3 কে উত্তপ্ত করলে কি ঘটবে। আচ্ছা এটা একটা দারুণ একটা কোশ্চেন, দেখো H3PO3 কে উত্তপ্ত করলে কি। আচ্ছা নেক্সট পেজে চলে যাচ্ছে, বুঝলে? নেক্সট H3PO3 ওকে যদি হিটিং করা হয় তাহলে এখানে চিটিং করে ফসফিন গ্যাস উৎপন্ন হবে, এবং সঙ্গে কি হবে, অর্থোফসফরিক অ্যাসিড উৎপন্ন হবে, মানে H3PO4। ঠিক আছে, এটা হচ্ছে অর্থোফসফরাস অ্যাসিড, বা তুমি একে ফসফরাস অ্যাসিড বলতে পারো। আর ওটা হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে ফসফরিক অ্যাসিড বা অর্থোফসফরিক অ্যাসিড, এটা হচ্ছে ফসফিন। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো একে একটু ব্যালেন্স করে নাও তো, কতগুলো অক্সিজেন, এখানে 4টা, এখানে 3টা, মানে একে 4 দ্বারা গুণ করো, একে 3 দ্বারা গুণ করো, 3 3 9, আর এখানে 3 12, হ্যাঁ মিলে গেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা কি বলেছে, যদি উত্তপ্ত যদি করা হয় তাহলে এই ইকুয়েশন লিখে ছেড়ে দিবে। আচ্ছা এখানে একটা বিক্রিয়া ঘটে, ভালো করে বুঝবে। মানে রেডক্সে তোমরা কি পড়েছিলে, রেডক্সে কি পড়েছিলে, রেডক্স বা জার্মান কি পড়েছিলে বলো তো, ডিস প্রোপোরশনেশন
রিয়াকশন, বা যাকে বাংলায় বলছে অসম, কি বলছে, অসামঞ্জস্য কি বিক্রিয়া। ঠিক আছে, যেখানে কি হয়, যেখানে একটা পরমাণু বা একটা কম্পাউন্ডের কিছু অংশ বা একটা অংশ জারিত হবে এবং অপর একটি অংশ কি হবে, বিজারিত হবে সেম অ্যাটমের, তখন তার কি বলো ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এবার ব্যাপারটা ভালো করে বুঝবে, এখানে ফসফরাসের জারণস্তর কত হবে গো, ফসফরাসের জারণস্তর কত হবে বের করো, দেখো আমি বের করছি কি হবে, দেখো হাইড্রোজেন কত করে হয় +1 করে, কত হাইড্রোজেন আছে 3টা × 3 করে দাও, ফসফরাসে বের করবো তাহলে ফসফরাসে x ধরে নাও, অক্সিজেনের কত করে হয় 3টা অক্সিজেন আছে -2 করে, উপরে কি হবে 0 যদি কিছু নেই, তাহলে x1 কত হবে, x1 হবে +3, তাই তো x1 হবে +3, এখানে বসিয়ে দাও, রোমান হবে 1 2 3। আচ্ছা এখানে কি হয় হাইড্রাইড, আচ্ছা এখানে কত হবে, এটা হবে -3, তাই তো, এটাকে একটু সার্কেল করে দাও, যেহেতু হাইড্রোজেন কত করে +1 করে, তাহলে এটা কত করে হবে -3। আচ্ছা এটা কত হবে বলো, এটা হবে কত, 3টা হাইড্রোজেন ডাইরেক্ট করছি +3 ধরে নাও, প্লাস x আর কত হবে -8, কারণ কত 4 দিয়ে 8 না, অক্সিজেন -2 করে না, 4টা অক্সিজেন আছে। আচ্ছা এইগুলো হবে 0, তাহলে x1 কত হবে +5, তাহলে এখানে 5 বসিয়ে দাও, +5, তাই তো। আচ্ছা ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন কাকে বলে ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। আমি ধরো এখানে একটা সিমেট্রিক ডায়াগ্রাম তৈরি করছি, এটা কত 0, এটা +1, এটা কত +2, এটা কত +3, তারপর হবে +4, তারপর কত হবে +5, এবার কত -1 -2 -3 -4 -5, আর নিচ্ছি না। এবার কি বলছে জারণ, কি বলছে জারণ প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ইলেকট্রন বর্জিত হয়, মানে যদি জারণ সংখ্যা যদি বেড়ে যায়, উপর দিকে যদি যায়, তাহলে সেই প্রক্রিয়া কি বলবো জারণ প্রক্রিয়া, ক্লিয়ার এটুকু। তাহলে কেউ যদি নিচ থেকে উপরে যায় তাহলে কি বলবো, সেখানে হচ্ছে জারণ, আর যদি উপর থেকে নিচে আসে মানে জারণ সংখ্যা যদি কমে যায় তাকে কি বলবো বিজারণ। আচ্ছা ভালো কথা, এখানে কি ছিল +3 ছিল, ভালো করে বুঝবি জিনিসটা, +3 ছিল, +3 থেকে কি হচ্ছে -3, +3 থেকে হচ্ছে -3, আর একটা কি হচ্ছে +3 থেকে কি হচ্ছে +5, এটি ভালো করে বুঝবি। একটা হচ্ছে +3 থেকে +5 মানে কি হচ্ছে, এই যে +3 থেকে কি হচ্ছে একটা +3 থেকে হচ্ছে +5 মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে জারণ, মানে জারণ সংখ্যা বেড়েছে না, তাহলে এটা কি হবে, এটা হবে জারণ, ক্লিয়ার এটুকু। আচ্ছা এবার কি হচ্ছে +3 থেকে কি হচ্ছে, +3 থেকে -3, +3 থেকে -3, তাহলে এখানে কি হবে, এখানে হবে মানে কমেছে জারণ সংখ্যা, তাহলে কি বলবো বিজারণ, কি বলবো বিজারণ, ঠিক আছে, যাকে বলছে রিডাকশন, ঠিক আছে, এটা বলছি কি বিজারণ, তাই না। দেখো এই যে ফসফরাস একই সঙ্গে কি হচ্ছে, জারিত হচ্ছে বিজারিত হচ্ছে, তাই না, এবং দুটো ভিন্ন ভিন্ন পদার্থ উৎপন্ন হচ্ছে, তাহলে এই যে পুরো বিক্রিয়াকে একসঙ্গে কি বলবো অসামঞ্জস্যপূর্ণ বিক্রিয়া, যাকে বলছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। চলো আজকে এই অবধি ছিল, এটা হচ্ছে 3 দাগের কোশ্চেনের অ্যান্সার। থ্যাংক ইউ, আবার আমি নেক্সট সলিউশনটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছি।